নীল চিরকুট পর্ব সংখ্যা 23-24। লেখনীতে নওশিন আহমেদ রোদেলা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। হতভম্ব আরফান হঠাৎই কোনো কথা খুঁজে পেল না। আপন শক্তিতে আলাদা হয়ে গেল তার ওষ্ঠাদ্বয়। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো ঠিক বোধগম্য হচ্ছে না। নম্রতার হঠাৎ আগমন, কিছু ঝাঝালো কথা, আর সেই চিরপরিচিত পায়েলের অর্থদার করে ওঠার আগেই জায়গা ত্যাগ করল নম্রতা। টালমাটাল চলে এগিয়ে যাওয়া রমণীর পায়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল আরফান। চোখের পলক পড়ছে না। নম্রতা করিডোরের বাঁকে হারিয়ে যেতেই ঘোর কাটল আরফানের। ডান হাতের উল্টো পাশ দিয়ে কপালের ঘাম মুছল সে। শার্টের ওপরে বোতাম দুটো খুলে বার দুয়েক ঢোক গিলল। কণ্ঠনালী শুকিয়ে আসছে, অস্থির লাগছে। প্রচণ্ড অস্থিরতায় ধরফর করছে শরীর। আচ্ছা, এইবার দৃশ্যপট রাতে আসলো, বুঝছো? কালো বিশাল আকাশটিতে তারার মেলা বসেছে আজ। সারাদিন ব্যাপী বর্ষণের পর ঝকঝক করছে আকাশ। চারিদিকে মৃদুমন্দ বাতাসে শীত শীত লাগছে নীরার। ওড়নাটা গায়ের ওপর আর একটু টেনে দিয়ে চারপাশে তাকালো নীরা। থমথমে নীরব রাস্তার কোথাও নম্রতার টিকিটুকুর সন্ধান নেই। নম্রতার দেরি হচ্ছে দেখে নিজেকে আর ঘরে রাখতে পারেনি নীরা। এ অসময়ে বেরিয়ে এসেছে রাস্তায়। নম্রতাকে ফোনে না পেয়ে রঞ্জন আর নাদিমকেও ইনফর্ম করেছে। 10-15 মিনিটের মাথায় ল্যাম্পপোস্টের ফিকে আলোর নিচে রঞ্জনকে চোখে পড়ল নীরার। টুংটাং শব্দ চুলে ছুটে চলা রিকশার ওপর বসে আছে রঞ্জন। পাশে ভুবনমোহিনী পূজা। সাদা আর নীলের মেশালে শাড়ি পরেছে পূজা। বড় বড় চোখ দুটো গাঢ় কাজলে রাঙা। নীরার ঠিক সামনে এসে দাঁড়িয়ে পড়ল রিকশা। রিকশাটা ছেড়ে দিয়ে নীরার দিকে তাকালো রঞ্জন। ভুরুকুসকে বলল, বের হতে মানা করেছিলাম না? শুধু শুধু বেরিয়েছিস কেন? 8:30 বাজে প্রায়। হলে ঢুকতে দেবে এখন? কথাটুকু বলে নীরার উত্তরের জন্য মিনিটখানেক অপেক্ষা করল রঞ্জন। এর মধ্যেই উত্তর দিকে রাস্তা ধরে দ্রুত পায়ে হেঁটে আসতে দেখা গেল লম্বাটে এক তরুণ। পরনে 3/4 প্যান্ট, কাঁধে গিটার। ফ্যাকাশে বাদামি চুলগুলো বাতাসে মুক্ত। নীরাদের দেখতে পেয়ে আরো দ্রুত পায়ে পথটুকু অতিক্রম করলো ছেলেটি। ওদের কাছাকাছি দাঁড়িয়ে ধমকে উঠে বলল, তোগো কি আর কোনো কামকাজ নাই? সারা রাইতেও শান্তি দিবি না? ওই হারামি মোরসেটা কই? রাত বিরাতে মায়া মানুষের এত টগর বগর থাকবো কেন? থাপড়ে ঠিক করা উচিত, বেয়াদব। নীরা রঞ্জন নীরব দৃষ্টিতে নাদিমের দিকে তাকিয়ে রইল। নাদিম বিশাল বিরক্তি নিয়ে পাশে থাকা ল্যাম্পপোস্টে ঠেস দিয়ে দাঁড়ালো। অসচেতনতায় পূজার দিকে দৃষ্টি পড়তেই চোখ বড় বড় হয়ে গেল তার। একগাল হেসে বলল, আসসালামু আলাইকুম। থুক্কু, আদাব। আদাব বৌদি। এই গর্ধপে রাতের বেলাও আপনাকে বগল দাবা করে ঘুরে বেড়াচ্ছে নাকি? বন্ধুকে তো একদম মজনু বানিয়ে দিয়েছেন বৌদি। রাতে ঘুমালেও বৌদি বৌদি, থুক্কু, পূজা পূজা করে। নাদিমের কথায় হেসে ফেলল পূজা। রঞ্জন ঘাড়ের কাছে একটা কিল বসিয়ে বলল, ডাহা মিথ্যা কথা। তোর আজাইরা পেশাল বন্ধ করে নম্রতাকে খোঁজ। নম্রতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নাদিম নিরুদ্বেগ কণ্ঠে বলল, মইরা গেছে হয়তো, পাশেই মেডিকেল। আই, মর্গে চেক মায়ের আসিগা। নীরা রাগী দৃষ্টিতে তাকালো, শাসিয়ে বলল, একদম ফাজলামো করবি না। ব্যাপারটা সিরিয়াস। ফোনে কিসব উল্টাপাল্টা কথা বলছিল। মাথা ঘুরছে, শরীর খারাপ করছে, হ্যান ত্যান। নীরার কথায় কানের পাশে চুলকাতে চুলকাতে মুখভঙ্গি গম্ভীর করল নাদিম। ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। নাদিম মাত্রা অতিরিক্ত বিরক্তি নিয়ে ফোন বের করল। স্ক্রিনে সোয়ার নামটা দেখেই চোখ মুখ কুঁচকে ফেলল সে। ভুরু কপাল কুঁচকে বলল, এই বালটা ফোন দেয় কেন আবার? এক্সট্রা মাথা ব্যথা একটা। কথাগুলো বলতে বলতে ফোন রিসিভ করলো নাদিম। প্রথম বাক্যেই ধমকে উঠে বলল, ওই হারামি, তোর ফোনে আর কারো নাম্বার নাই? আমারে ফোন দেশ কেন? শুদ্ধ ভাষা শিখাইতে ফোন দেশ? তোর বা। ওপাশ থেকে চেঁচিয়ে উঠল সোয়া। খবরদার শব্দটা উচ্চারণ করবি না নাদিম। সি, তোর এইসব থার্ড ক্লাস কথাবার্তায় আমার বমি পাই। একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা সত্ত্বেও নর্দমার মতো বিহেভিয়ার তোর। মাম্মা তো আর সাদে বলে না যে নাদিম নামের ছেলের থেকে দূরে থাক। দেয়ার ইজ এ স্ট্রং রিজন। নাদিম জ্বলে উঠে বলল, ওই ইংরেজের ঘরের ইংরেজ, তোরা কইছি আমার লগে মিশতে? শালার জীবনটারে ফেনা ফেনা বানায় হাল দিলি। সোয়া বুঝতে না পেরে বলল, হোয়াট ইজ ফেনা ফেনা? আর হাল দেয় কিভাবে? নাদিম চূড়ান্ত বিস্মিত। রঞ্জনের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলল, এই শালি তো বাংলা বুঝে না রে মামা। এই, তুই বাংলাদেশেতে বাইর হ, এই মুহূর্তে বাইর হ। ব্রিটিশের বংশদূত, বাংলা বুঝোস না আবার ভাষা শিখাস? সোয়া যেন বেকুব বনে গেল।
অসহায় কণ্ঠে বলল, ওগুলো বাংলা ছিল? তাহলে আমি কখনো শুনিনি কেন? তুই ইংরেজের জাত এই জন্য। ফার্দার তুই যদি আমারে ফোন দিয়া মাথা খাস, কসম সুয়াইয়া তোরে আমি মার্ডার কইরালামু। এদের দুজনের ঝগড়ায় চূড়ান্ত বিরক্ত হয়ে ফোনটা ছিনিয়ে নিল রঞ্জন। সোয়াকে ফোন দেওয়ার কারণ জিজ্ঞেস করতেই জানা গেল সে নম্রতার বর্তমান পরিস্থিতি জানার জন্য কল করেছে। কিন্তু নাদিম তাকে বাজেভাবে ডিস্ট্র্যাক্ট করে দিয়েছে। নাদিমের মতো বেয়াদব ছেলে এই দুনিয়াতে হয় না। ওর মতো একটা বন্ধু পেয়ে সোয়ার মরে যেতে ইচ্ছে করছে। বাংলা ভাষার এমন বাজে পরিণতির জন্য নাদিমকে পুলিশে দেওয়া উচিত। রঞ্জন বেশ মনোযোগ দিয়ে সোয়ার কথাগুলো শুনল। টুকটাক প্রয়োজনীয় কথা বলে ফোন ছাড়ল। নাদিমের দিকে ফোনটা এগিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই পাঁচমিশালি চরিত্রের বন্ধু পেয়ে বেচারার জীবন প্রায় ওষ্ঠাগত। আর চোখে পূজার দিকে তাকাতেই দেখল পূজা হাসছে। ঠোঁট টিপে বিচিত্র ভঙ্গিমার সেই হাসিতে মাথা পাগল হয়ে যায় তার। ইস, মেয়েটা এত স্নিগ্ধ কেন? নাদিমের কথাবার্তার মাঝপথে একটা রিকশা এসে থামলো তাদের পাশে। রিকশা থেকে নেমে বিস্ময় নিয়ে প্রশ্ন করলো সেই তরুণী, তোরা সব এখানে কি করছিস? নম্রতাকে সুস্থ সবল দেখে গোল গোল চোখে তাকিয়ে রইল ওরা। নীরবতা ভেঙে নাদিমই কথা বলল প্রথম, তুই একলায়া এসে পড়ছস? আমরা আরো মর্গে থাইকা আনতে যাচ্ছিলাম তোরে। লাশ আনতে যে গাড়ি ভাড়া লাগবো সেই ভাড়ার জন্য চাঁদা তুলছিলাম। তোর তো মামা ধৈর্য একেবারে কম। নম্রতা হতবিহল দৃষ্টিতে তাকালো। কিছু বুঝতে না পেরে বলল, মানে? ওর কথা বাদ দে তো। কোথায় ছিলি এতক্ষণ? ফোন দিচ্ছি, ফোনটা তুলছিস না। ঠিক আছিস? নীরার কথার মাঝে মাথায় শক্ত চাটি মারল নাদিম। নীরা শক্ত চোখে তাকাতেই চোখ পাকিয়ে তাকালো নাদিম। রঞ্জন দুষ্টুমি করে বলল, তোমার চিন্তায় তো ঠিকঠাক প্রেমটাও করতে পারলাম না কলিজা। বারবার আমার প্রেমে এমন বজ্রপাত ঘটালে কিন্তু তোমাকে ইনস্ট্যান্ট ডিভোর্স দিয়ে দিব কলিজা। নম্রতা হেসে ফেলল। রঞ্জনের বাহুতে চর বসিয়ে বলল, হারামি। নাদিম বাঁকা হেসে বলল, কলিজা ভাই তোর কয়টা লাগে? এইটা কলজা হলো ওই পাশের ডাকি ফুসফুস। উহু, এইটা জান। রঞ্জনের কথার ধরনে আবারও হেসে ফেলল সবাই। নীরা কৃত্রিম মন খারাপ নিয়ে বলল, আহা, আজকে কারো জান কলিজা হতে পারলাম না বলে। নাদিম তৎক্ষণাৎ মাথায় চাটি মেরে বলল, তোর কয়টা লাগে রে বেয়াদব মহিলা? ওই ব্যাংকারের হাত পাও কিডনি ফাপড় ফুসফুস হয়েও তোর শান্তি নাই, আবার জান কলিজা হইতে মন চাই? নাদিমের কথায় মুখ ভাঙালো নীরা। পূজা খিলখিল করে হেসে উঠল। প্রত্যেকের জীবনের চাপা কষ্টগুলো মুহূর্তেই যেন শূন্যে উড়াল দিল। ঘড়িতে মধ্যরাতের ঘন্টা বাজছে। নীরা, নম্রতা কারো চোখেই ঘুম নেই। নীরা দুটো চায়ের কাপ এনে বিছানায় পা তুলে বসলো। নম্রতার দিকে একটা কাপ এগিয়ে দিয়ে বেশ ফুরফুরে কণ্ঠে বলল, এখন বল তো কই ছিলি? কারো প্রেমে মজেছিলি নাকি? নীরা ভুরু নাচিয়ে দুষ্টু হাসলো। নম্রতা অনুভূতি শূন্য চোখে তাকালো। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে খুবই সাধারণভাবে বলল, খুঁজে পেয়েছি। নীরা বুঝতে না পেরে বলল, কি খুঁজে পেয়েছিস? নম্রতার ভাবলেশহীন উত্তর, যাকে খুঁজে পেলে মাথা ফাটিয়ে দেওয়ার কথা ছিল তাকে খুঁজে পেয়েছি। নম্রতার কথাটা বুঝতে বেশ কিছুক্ষণ সময় নিল নীরা। বুঝে ওঠার সাথে সাথেই চোখ বড় বড় করে বলল, তুই কি কোনোভাবে তোর পত্রপ্রেমিকের কথা বলছিস নমু? নম্রতা শুকনো হাসল। উত্তেজনায় লাফিয়ে উঠল নীরা। চায়ের কাপটা রেখে দু হাতে মুখ চেপে ধরে বলল, কিভাবে সম্ভব? হাউ ম্যান হাউ? আমার বিশ্বাসই হচ্ছে না। দেখেছিস তাকে? দেখা হয়েছে? কিভাবে কি হলো? কি কথা বললি? সব বল আমায়। ও মাই গড, আমি আর চিন্তা করতে পারছি না। নীরাকে এত উত্তেজিত হতে দেখে হাসল নম্রতা। মৃদু কণ্ঠে বলল, তুইও চিনিস, দেখেছিসও। নীরার চোখ এবার কুটোর থেকে বেরিয়ে আসার উপক্রম। বিছানায় আবারও ধপ করে বসে পড়ল সে। কৌতূহল নিয়ে বলল, আমি চিনি? বলছিস কি, পরিচিত কেউ? নম্রতা ফোনটা উল্টে নীরার মুখের সামনে ধরল। নীরা চোখ ছোট ছোট করে স্ক্রিনের দিকে তাকালো। আরফান আলম নামের একটা আইডি থেকে কন্টিনিউয়াসলি মেসেজ আসছে ফোনে। নীরা মুখটা আর একটু এগিয়ে নিল। দেখতে দেখতে আরো 3-4টে মেসেজ এসে জমা হলো ইনবক্সে। নীরা জোরে জোরে পড়ার চেষ্টা করলো। মিস নম্রতা, আই ওয়ান্ট টু টক ইউ। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এটা আমার জীবন মরণের প্রশ্ন। মেসেজের রিপ্লাই তো দিন অ্যাটলিস্ট। প্লিজ নম্রতা, আই ব্যাগ ইউ, প্লিজ। মেসেজটা পড়ে চোখ বড় বড় হয়ে গেল নীরার। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থেকে বলল, দোস্ত তুই প্লিজ এইটা বলিস না যে ডক্টর আরফানি।
নম্রতার নির্বিকার চাহনি দেখে যেন দুনিয়া ঘুরে গেল নীরার। ভাবনা অতীত বিস্ময় নিয়ে বলল, কেমনে সম্ভব? আমার একদমই বিশ্বাস হচ্ছে না। কোথাও কোনো ভুল হচ্ছে না তো? নম্রতা জবাব দেওয়ার আগে আবারও প্রশ্ন করল নীরা। এক্সাইটমেন্টে হাত পা কাঁপছে আমার। কিভাবে সম্ভব? আচ্ছা, ডক্টর জানে ব্যাপারটা? নম্রতা ছোট নিঃশ্বাস ফেলে বলল, আমি কিছু বলিনি, তবে সন্দেহ অবশ্যই করেছে। আর সন্দেহ জেগেছেই বলে একের পর এক মেসেজ করে পাগল করে দিচ্ছে। ও মাই গড! দোস্ত, তোর কেমন ফিলিংস হচ্ছে রে? লজ্জা লাগছে? আমার তো ভাবতেই কেমন কেমন লাগছে। জাস্ট চিন্তা কর, এই ডাক্তারের জন্য তোকে বাসর ঘরে এক হাত ঘোমটা দিয়ে বসে থাকতে হবে। যে ডাক্তারকে তুই দু চোখে দেখতে পারিস না, তাকে প্রেমিক হিসেবে মানতে হবে। এই ব্যাটারে তুই প্রেমময় গদ্য লিখেছিস, ভাবা যায়? এই তোরা বাসর ঘরের আলাপচারিতাও সেরে নিয়েছিলি নাকি চিঠিতে? আস্তাক ফিরুল্লাহ! অস্বস্তি লাগছে না? নম্রতা কপাল কুঁচকে তাকালো। তোর চিন্তা এত দ্রুত দৌড়াই কেন? ডিরেক্ট বাসর ঘরে ঢুকে গেলি? এত সোজা? এই ডাক্তারকে এত সহজে ছাড়বো নাকি আমি? আমাকে 4টা বছর যে জ্বালানো জ্বালিয়েছে তার ডাবল জ্বালাবো আমি। নীরা উৎসাহ নিয়ে বলল, কি করবি? চেম্বারে গিয়ে সুযোগ নিবি? ফ্রিতে চিকিৎসা নেওয়া যাবে। আহা! নম্রতা কটমট করে ভাই রে ভাই, একটু চিন্তা ভাবনা দেখো। বলে নাকি চিকিৎসা নিয়ে প্রতিশোধ নেবে ফ্রিতে। এইভাবে কি আর ফ্রিতে চিকিৎসা নিয়ে প্রতিশোধ নেওয়া যায়? নম্রতা কটমট করে তাকালো, চোখ পাকিয়ে বলল, তোর মাথা। নীরা মুখ গোমড়া করে বলল, তাহলে কি করবি তুই? কিছুই করব না। এই কিছু না করাটাই তার জন্য হবে অনেক কিছু। আচ্ছা, একটা বিয়ে করে ফেললে কেমন হয় নীরা? সেই বিয়ের ভিডিও তাকে গিফট হিসেবে পাঠাবো। দেখাবো তার প্রতারণায় আমার কিচ্ছু যায় আসে না। আমি ভালো আছি এবং হেসে খেলে সংসার করছি। কথাগুলো বলতে বলতে নীরব হয়ে গেল নম্রতা। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই ফুপিয়ে উঠল। দুহাতে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করে অস্পষ্ট কণ্ঠে বলল, আই হেট হিম নীরু, আই জাস্ট হেট হিম। নীরা অসহায় চোখে চেয়ে রইল এই অসম্ভব দুঃখী মেয়েটির দিকে। চেয়ে থাকতে থাকতে হঠাৎই উপলব্ধি করল, এই কান্নায় দুঃখ নেই, এই কান্না ভরা প্রাপ্তির সুবাস। নম্রতার কাঁধে একটা হাত রেখে খানিকটা এগিয়ে এসে বসল নীরা। নরম কণ্ঠে বলল, ধুর পাগলি, কাঁদছিস কেন বলতো? তোর মতো ধৈর্যশীল মেয়ে এমন ভ্যা ভ্যা করে কাঁদে নাকি? নম্রতা জলমাখা চোখ তুলে তাকালো, বোকা বোকা কণ্ঠে বলল, আমার নিজেরও ভীষণ অস্বস্তি লাগছে রে। আমি ডক্টর আরফানকে। নম্রতার কথার মাঝে ফোন বাজলো নীরার। ফোনটা তুলতে ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল নাদিম, অন্তুকে একটা ফোন লাগাতো নীরু। কোনো ভূমিকাহীন এই কথায় অবাক হলো নীরা। বিস্ময় নিয়ে বলল, কেন? এত রাতে ওকে ফোন দিব কেন হঠাৎ? নাদিম বিরক্ত হয়ে বলল, আমার ফোনে টাকা নাই তো, তাই তুই ফোন দিয়ে জিজ্ঞেস করবি টয়লেট হচ্ছে নাকি ঠিকঠাক। বাইরে ভাই, নাদিম পারেও বটে। এর উত্তরে নীরা বলছে, মানে? নাদিমের বিরক্তি এবার আকাশ ছুলো। ধমকাধমকির এক পর্যায়ে বলল, তুই হলি দুনিয়ার বেকুব, ফোন লাগা ওরে। ওর মায়ে কাইন্দা কাইটা ফিট মারতাছে, বাসায় যায় নাই সারাদিন। রাত 1টা বাজে এখনো কোনো খোঁজ খবর নাই, কারো ফোন ধরতাছে না। এখন নিশ্চয় বুঝাই দেওয়া লাগবো না যে কেন ফোন দিতে কইতাছি। নীরা প্রথম দফায় আটকে উঠলেও খুব দ্রুত সামলে নিল। শক্ত কণ্ঠে বলল, আমি ফোন দিতে পারবো না। নাদিমের মেজাজ চটে যাচ্ছে। রাগ গমগমে কণ্ঠে বলল, কেন পারবি না? যেখানে তোদের কারো ফোন তুলছে না, সেখানে আমার ফোন কেন তুলবে ও? তাছাড়া আমি চাইছি না। নাদিমের কণ্ঠে বিস্ফোরণ ঘটল এবার। চেঁচিয়ে উঠে বলল, কি চাইছিস না তুই? শুনি কি চাইছিস না? তুই চাস পোলাটা মইরা যাক? 3 দিন পর পরীক্ষা আর আমরা এখানে পড়াশোনা বাদ দিয়া তোগো রঙ্গলীলা দেখতে বইসা আছি, শালার। নাদিম কথাটা শেষ না করেই ফোনটা কাটলো। নীরা ফোন কানে নিয়ে স্থির বসে রইল। বুকের ভেতর উতলে ওঠা কান্নাটা বুকের কাছেই থেমে গেল। বুক ফুলিয়ে শ্বাস নিয়ে নম্রতার দিকে তাকালো। কান্না আর কষ্টটুকু চেপে প্রশ্ন করলো, অন্তু আমাকে ভালোবাসে, এটা আমার দোষ? আমি বলেছিলাম ভালোবাসতে? নীরার কঠিন কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে বসে রইল নম্রতা। কয়েক সেকেন্ডের জন্য চমকে উঠে ভাবল, নীরা কি সত্যিই অন্তুকে ভালোবাসে না? একটুও না? নাকি সবই নাটক বা বাহানা? রাতের শেষ প্রহর, আকাশের কোণে ফ্যাকাশে আলোর স্ফুরণ। সদ্য ফর্সা হয়ে আসা আকাশটাতে দু একটা পাখির পদাচারণ।
চারপাশে শিরশিরে ঠান্ডা বাতাস। এই নিস্তব্ধ রাতের শেষ প্রহরে ভূগ্রস্তের মতো ঠায় দাঁড়িয়ে আছে পাতলা টি শার্ট পরিহিত সুঠাম দেহী যুবক। মাথার চুলগুলো বাতাসে তীর তীর করে কাঁপছে। চোখের কোণে নির্ঘুম রাতের ছাপ। ডান হাতের মুঠোয় ফোন। হাতে থাকা ফোনটার দিকে শেষবারের মতো তাকিয়ে রাগে বিরক্তিতে বিছানায় ছুঁড়ে ফেলল আরফান। সবসময় পরিপাটি থাকা ঘরটি আজ অগোছালো। এখানে সেখানে পড়ে আছে বই, ফুলের ঝাড়। বুকের অস্থিরতাটা যেন ছড়িয়ে আছে ঘর জুড়ে। আরও কিছুক্ষণ বারান্দার কোল ঘেঁষে দাঁড়িয়ে থেকে ঘরের ভেতরের দিকে সরে এলো আরফান। শেভিং রেজারের ওপর নগ্ন পাটা পড়তেই চোখ মুখ কুঁচকে গেল তার। অবিন্যস্ত ঘরটির দিকে চোখ রেখেই রেজারটা খুলে ছুঁড়ে ফেলল দূরে। কেটে যাওয়া পা নিয়ে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল। পায়ে নয়, বুকে জ্বালা পোড়া করছে খুব। ডান হাতটা কপালের ওপরে রেখে চোখ বুজল। সাথে সাথে ডান চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। বহু বছর পর, হ্যাঁ, বহু বছর পর আবারও গড়ালো এই জল। আচ্ছা, এতক্ষণ দৃশ্যপট ছিল আরফানের কাছে, এবার দৃশ্যপট আসছে নাদিমের কাছে, বুঝছো? বিশাল ড্রয়িং রুমে ধবধবে সাদা সোফায় বসে আছে নাদিম। কৌতূহলী দৃষ্টিতে দেওয়ালে টাঙানো পেইন্টিংটির দিকে তাকিয়ে আছে। পেইন্টিংয়ে একটি নগ্ন মেয়ের ছবি। নগ্নদেহী মেয়েটির গলায় জড়োয়া গহনা, হাত ভর্তি চুড়ি, টলমলে চোখ জুড়ে গাঢ় কাজল রেখা। নাদিম তীক্ষ্ণ চোখে পেইন্টিংটির অর্থদার করার চেষ্টা করলো। চেষ্টা সফল হচ্ছে না। চিত্রশিল্পী নগ্ন মেয়ের গায়ে গহনা চুড়ি ঝুলিয়ে কি প্রমাণ করতে চাইছে নাদিম বুঝতে পারছে না। নাদিমের ঠিক সামনের সোফাটাতে বসে আছে ইমায়েত সাহেব, মৌসির বাবা। গম্ভীর গর্নার এই মানুষটিকে সামনে রেখে একটা নগ্ন পেইন্টিংয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকাটা অনুচিত। নাদিমের উচিত পেইন্টিং থেকে চট করে নজর সরিয়ে ফেলা। নাদিম চোখ সরালো না। নরম স্নিগ্ধ নারী দেহের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করল, এটা কার পেইন্টিং? অবশ্যই কোনো রুচিশীল পুরুষ হবেন এই চিত্রকার। ইমায়েত সাহেব অবাক হলেন। নাদিমের স্বতঃস্ফূর্ত কথায় কপালে মৃদু ভাঁজ পড়ল। পর মুহূর্তে নিজের বিস্ময়ে চাপা দিয়ে বললেন, পুরুষই হবে কেন? চিত্রকার কি নারী হতে পারে না? নাদিম হাসল, আর চোখে আরও একবার পেইন্টিংটি দেখে নিয়ে বলল, হতে পারে, কিন্তু এই পেইন্টিং এর চিত্রকার কোনো নারী বলে মনে হচ্ছে না। ইমায়েত সাহেব ভুরু কুঁচকে বললেন, মনে হচ্ছে না কেন? নারী দেহ পুরুষের চোখে যতটা সৌন্দর্য মণ্ডিতভাবে প্রকাশ পায়, নারী চোখে ততটা পায় না। পেইন্টিংটা দেখেই বোঝা যাচ্ছে চিত্রকার ছবিটা খুব অনুভূতি নিয়ে এঁকেছেন। কোনো নারীর নিজের দেহের প্রতি অত অনুভূতি আসার কথা না। ইমায়েত সাহেব কিছু বললেন না। তীক্ষ্ণ অথচ শান্ত দৃষ্টিতে নাদিমের দিকে চেয়ে রইলেন। টিউশনি করানো ছেলেগুলো ছাত্রীর অভিভাবকদের কাছে সবসময় অতীব পবিত্র হওয়ার ভান ধরতে পছন্দ করে। চোখে মুখে তরল নিষ্পাপ ভাব আনার চেষ্টা করে। কথাবার্তার ধরন থাকে বিনীত। মৌসির আগের দুটো গৃহশিক্ষকও অনেকটা সেই রকমই ছিল, কিন্তু নাদিমের মধ্যে এমন কোনো ধরন দেখা যাচ্ছে না। ছেলেটির কথাবার্তায় বিন্দুমাত্র সংকোচ নেই, ভয় নেই, নিজেকে নিষ্পাপ নির্দোষ প্রমাণ করার কোনো তাড়া নেই। ইমায়েত সাহেব হঠাৎই উপলব্ধি করলেন তিনি বিরক্ত হচ্ছেন। বিচারক মানুষের এই এক সমস্যা, তাদের সুপ্ত মন সবসময়ই চাই সামনে বসে থাকা মানুষটি তার ভয়ে অস্থির থাকুক, কথাবার্তা গুলিয়ে ফেলুক। কিন্তু নাদিম কথা গুলিয়ে ফেলছে না। নিঃসংকোচে নগ্ন পেইন্টিং নিয়ে আলাপ জুড়ে বসে আছে। ইমায়েত সাহেব মৃদু কাশলেন। রনিতা নামে এক তরুণ চমৎকার ঝকঝকে দুটো কাপ ভর্তি চা দিয়ে গেল। ইমায়েত সাহেব নিজের কাপটা তুলে নিয়ে প্রশ্ন ছুড়লেন, তুমি করে বলছি বলে কিছু মনে করো না। চায়ের কাপে চুমুক দিয়ে হালকা হাসলো নাদিম। এই বাড়ির চা খেতে বিষাদ, কখনো শরবতের মতো মিষ্টি, তো কখনো বিষের মতো তেতো। এই মুহূর্তে চা খেতে লাগছে নিম পাতার মতো বিষাদ। নাদিমের অশ্লীল কিছু গালি দিতে ইচ্ছে করছে। নিষিদ্ধ ইচ্ছেটাকে প্রশ্রয় না দিয়ে চায়ের কাপে মনোযোগ দিল নাদিম। চা বানানোটা একটা শিল্প, ঠিকঠাক চা বানানোর শিল্পটা এদের নেই। নাদিম হালকা গলায় বলল, কিছু মনে করছি না। ইমায়েত সাহেব আবারও ভরকালেন। কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, তোমার গ্রামের বাড়ি কোথায়? বাবা কি করেন? নাদিম চোখ তুলে তাকালো। ইমায়েত সাহেব যে তার কথাবার্তায় চরম বিরক্ত, তা সে প্রথম থেকেই বুঝতে পারছে। ইমায়েত সাহেবকে বিরক্ত করে মনের কোথাও একটা প্রচণ্ড আনন্দ হচ্ছে। নাদিম বিরস মুখে বলল, গ্রামের বাড়ি টাঙ্গাইল, বাবা নেই, তাই কিছু করার প্রশ্ন উঠছে না। মা? মাও নেই। ভাই বোনও নেই? নাদিমের সাবলীল উত্তর, একটা বোন আছে, এবার বোধহয় এসএসসি পরীক্ষার্থী।
এক্স্যাক্ট বলতে পারছি না। বোধহয় কেন? তোমার বোন কোন ক্লাসে পড়ে তা তুমি জানো না? আশ্চর্য! জিজ্ঞেস করা হয়নি। ইমায়েত সাহেবের বিষয় যেন আকাশ ছুলো। কিছুক্ষণ নীরব দৃষ্টি নিক্ষেপ করে কিছু একটা বলবেন, তার আগে উল্টো প্রশ্ন ছুড়ল নাদিম। আপনি আমাকে ডেকেছিলেন স্যার? নাদিমের প্রশ্নে কণ্ঠনালীতে আটকে থাকা প্রশ্নগুলো গিলে ফেললেন ইমায়েত সাহেব। নাদিমের কথার ধরনে বলে দিচ্ছে সে নিজের সম্পর্কে আর কোনো কথা বলতে ইচ্ছুক নয়। ইমায়েত সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। এই ছেলেকে তার পছন্দ হচ্ছে না, কিন্তু মেয়ের জন্য ছাড়িয়েও দিতে পারছে না। ইমায়েত সাহেব ক্লান্ত হাতে খবরের কাগজটা তুলে নিলেন। কাগজটা মুখের সামনে মেলে ধরে বললেন, মৌসি বলছিল তুমি দুদিন ধরে পড়াতে আসছো না। জি আসছি না। কিন্তু কেন? নাদিমের বলতে ইচ্ছে করলো, আপনি বালের জাজ। নিজের মেয়েকে যে জাজ করতে পারে না সে আবার কিসের জাজ? মেয়ে যে গাছে বসে কাঁঠাল খাচ্ছে সেদিকে না তাকিয়ে নাদিমকে জিজ্ঞাসা করা হচ্ছে আসে না কেন। নাদিম শান্ত কণ্ঠে বলল, আমার ফাইনাল সেমিস্টারের প্রস্তুতি চলছে, সময় হয়ে উঠছে না। আপনি চাইলে নতুন টিচার নিয়োগ দিতে পারেন। আমি খোঁজ দেব? ইমায়েত সাহেব খবরের কাগজটা সরালেন। নাদিমের দিকে সরাসরি তাকিয়ে বললেন, প্রয়োজন নেই। তোমার পরীক্ষা শেষ হবে কবে নাগাদ? নাদিম খানিকটা বাড়িয়ে চাড়িয়ে বলল, 1.5 মাস মতো তো লাগবেই। বেশ, 1.5 মাস পরে রেগুলার পড়ানো শুরু করো। মাঝে মাঝে পড়াশোনাতে একটু একটু গ্যাপ প্রয়োজন। মেন্টাল রিফ্রেশমেন্ট, ইউনো। মৌসি একটু রেস্ট নিক বরং। এই 1.5 মাস সপ্তাহে 2 দিন করে পড়িও, তাতেই হবে। হবে না? নাদিম দীর্ঘশ্বাস ফেলল। হতাশ চোখে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইল। মৌসির মাঝে আজকাল বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে হঠাৎই মুগ্ধ চোখে তাকিয়ে থাকছে। পড়তে আসার আগে বেশ সাজুগুজু করছে। নাদিমের লো ক্লাস কথাবার্তা, হঠাৎ মুখ ফসকে বলে ফেলা 2-4টি নিষিদ্ধ শব্দ মেয়েটাকে আজকাল ভীষণ আকর্ষণ করছে। পড়ার মাঝে হুটহাট খিলখিল করে হেসে উঠছে। নাদিম সাইকোলজির স্টুডেন্ট, এর বাইরেও পূর্ণাঙ্গ পুরুষ মানুষ। কিশোরী মনের তাড়না সে বুঝে। মৌসির মনে বাসা বাঁধা ভয়ানক রোগটা হয়তো সে ধরে ফেলেছে। হল থেকে বেরিয়ে ডিপার্টমেন্টের দিকে হাঁটছে নীরা নম্রতা। হাতে থাকা নোট নিয়ে কিছু একটা আলোচনা চালাচ্ছে। 2 দিন বাদে পরীক্ষা, প্রচুর নোট বাকি। তারপরও শীটের এত এত মুখস্থ। নম্রতা নীরার টেনশন মাখা কথাবার্তার মাঝেই ফোন বাজলো নম্রতার। স্ক্রিনে অচেনা নাম্বার দেখে কপাল কুঁচকালো নম্রতা। ফোনটা কানে নিয়ে সালাম দিল, কিন্তু অপর পাশে নীরব। নম্রতা আবারও সাড়া দিল। হ্যালো? হ্যালো, কে বলছেন? হ্যালো? নীরা চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কে? নম্রতা ভুরু কুঁচকে ফোনের স্ক্রিনটা চোখের সামনে আনলো। ঠোঁট উল্টে বলল, কি জানি, কথা বলছে না তো। কথাটা বলে আবারও সাড়া দিল নম্রতা। হ্যালো? হ্যালো? হ্যালো, শুনছেন? ওপাশ থেকে একবার জোরালো দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো, তারপরই কেটে গেল কল। নম্রতা খানিক অবাক হলো। রং নাম্বার ভেবে বিষয়টা খুব একটা আমলে আনলো না, কিন্তু নীরার সাথে গল্পে মশগুল হতে আবারও বেজে উঠল ফোন। এবারও সেই অপরিচিত নাম্বার। নম্রতা ফোনটা তুলে নরম কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? ওপাশে নীরব। কেউ একজন তুমুল অস্বস্তি নিয়ে কথা খুঁজছে। বিশাল অস্বস্তির সাগরে কোনোরূপ কথা খুঁজে পাওয়া যাচ্ছে না। নম্রতা আবারও একই কথা জিজ্ঞেস করতেই ফোনের ওপাশে গম্ভীর পুরুষালী কণ্ঠ হালকা কেশে গলা পরিষ্কার করলো। আবারও কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি আরফান আলম। এই তিনটা শব্দ উচ্চারণ করতে অস্বস্তিতে গলা বসে আসতে চাইল আরফানের। নম্রতার সাথে এভাবে কথা বলতে হবে কখনো কল্পনা করেনি সে। আরফান অস্বস্তি ঢেকে নিজেকে স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা চালালো। আরফান আলম নামটা শুনেই চমকে উঠল নম্রতা। কয়েক সেকেন্ড চুপ থেকে আরফানকে কপি করে বলল, কি চাই? আরফান অস্বস্তি ভুলে এইবার একটু হাসল। ছোট করে নিঃশ্বাস ফেলে বলল, দেখা করতে চাই। কেন? দেখা হলে বলি। সরি, আমি ব্যস্ত, দেখা করতে পারছি না। বলুন কি বলবেন? আরফান থতমত খেয়ে বলল, এভাবে কিভাবে বলবো? আপনি ফ্রি হবেন কখন? নম্রতা ভাবলেশীন কণ্ঠে বলল, আপাতত আমি ফ্রি হচ্ছি না। টানা 1-2 মাস চলবে এই ব্যস্ততা। ব্যাপারটার জন্য আমি দুঃখিত। আপনি বরং ফোনেই বলুন। আচ্ছা, এবার আরফান আলম বলছে, এর মধ্যে কি একটুও ফ্রি হবেন না? জাস্ট 10 মিনিটের জন্য? আমি বরং আপনার ভার্সিটি আসি, ক্যান্টিনে বসেই কথা বলা যাবে। ইটস আর্জেন্ট। নম্রতা শক্ত কণ্ঠে বলল, হবে না। ভার্সিটির পর আমি শপিংয়ে যাব।
বিয়ের শপিংয়ে অনেক সময় লাগে, ফ্যামিলি থাকবে সাথে। আই এম সো সরি ডক্টর আরফান। আরফান সন্দিহান কণ্ঠে বলল, কার বিয়ের শপিং? আমার। আরফান চমকে উঠে বলল, আপনার বিয়ে হচ্ছে? হচ্ছে না, হবে। আমি কি ফোনটা রাখতে পারি ডক্টর? আরফান জবাব দিল না। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, 5 মিনিটের জন্য দেখা করুন, একটু দেখব শুধু। নম্রতা ভুরু কুঁচকে বলল, কি দেখবেন? আরফান উত্তর দিল না। প্রসঙ্গ পাল্টে বলল, আপনি কি দেখা করছেন? নম্রতা শক্ত কণ্ঠে জবাব দিল, না। ফোনের ওপাশ থেকে ভেসে এলো জোরালো দীর্ঘশ্বাসের শব্দ। নম্রতা ফোনটা কেটে নিজেও দীর্ঘশ্বাস ফেলল। নীরার দিকে তাকাতেই চিন্তিত নীরা হঠাৎই প্রশ্ন করল, অন্তুর খোঁজ কি পাওয়া গিয়েছে? ফোন ধরেছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আমি কিছু কথা বলি। আমি যখন প্রথম এই নীল চিরকুট উপন্যাসটি শুরু করি, আমি খুব করে চাইছিলাম তোমরা যেন সবাই এই নীল চিরকুট উপন্যাসটি শোনো। তবে তোমাদের খুব ভালো একটা রেসপন্স না পাওয়ার কারণে আমি এই উপন্যাসটা মাঝপথে বন্ধ করে দিই। এবং কোনো জিনিস যদি মাঝপথে বন্ধ করে দেওয়া যায় না, সেই কাজটা আগানো অনেক কঠিন হয়ে যায়। দেখো, আমি দীর্ঘ সময় বিরতি নিয়েছি এই উপন্যাসটি থেকে। ওইজন্য এরকম বিরতি নিতে এই উপন্যাসটি শোনার কোনো মানুষই নাই। তাই আমারও এই উপন্যাসটির ভিডিও জোরালোভাবে করা হয় না। বুঝছো? এজন্য দীর্ঘদিন বিরতি হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা যদি চাও এই উপন্যাসটি আমি রেগুলার দিই, তবে আমি রেগুলার দিয়ে এই উপন্যাসটি শেষ করে দিতে চাইছি। তবে এর জন্য প্রয়োজন তোমাদের জোরালো রেসপন্স। তোমাদের শুধু রেসপন্স করতে হবে। তাহলেই আমি এই উপন্যাসটি দিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। বুঝছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, তার জন্য ভিডিওতে বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।